রিসেন্টলি কেউ গুলি খেয়েছে এমন কেউ আছে এখানে? কত গুলি খেয়ে কত মরল শুনে নি, গেছে মরে গেল। গরুগুলো কিভাবে পাচার করা হতো? নৌকো করে, সব বড় বড় নৌকো আছে। আমার কাকার ছেলেরা নৌকোগুলো আছে। ওই তো বাংলাদেশ কত আমরা গেছি। হ্যাঁ, আগে আগে এখনো যাওয়া যায়, সে চূড়াই পথে একটু যেতে আচ্ছা হবে। আচ্ছা। না হলে আপনার দালাল ধরে যেতে হবে এরকম। বাংলাদেশের মানুষ কি চোরা পথে আসে এদিকে? হ্যাঁ, প্রচুর আসে। আমার কাকার বাড়িতে হাজার হাজার লোক আসতো, আমার ছোট কাকার বাড়িতে। এখন আমরা রয়েছে এই পদ্মার ওপাশের নাম কি? আর বাংলাদেশের সাইডে কি রয়েছে? নবাবগঞ্জ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। আমার কাকা রয়েছে খুলনায় থাকে। আচ্ছা, কি নাম? আলতাব। আপনার নাম? আলতাব শেখ। আমার নাম সিরাজুল শেখ। ব্লক করতো তো, ওই 2 নম্বরে ব্লক, মানে ওখানকার মাল ভারতে আসতো আর ভারতের মাল বাংলাদেশ যেত। আমার বাবাও করতো। বড় বড় নৌকো আছে। শুধু কি বোর্ড? আচ্ছা। না, আমরা অনেক সময় এই ভিডিওতে দেখেছি যে তার কাটার উপর দিয়ে গরু তোলা হচ্ছে, এইভাবেই কি? তারপরে তার কাটা যেত তো ওরকম যেত, তার কাটা কেটে দিত। এবার কথা হচ্ছে, অত বড় বড় গরু যখন পাচার হচ্ছে, সেই ক্ষেত্রে তো আশেপাশে বিএসএফ রয়েছে, তাদেরও তো চোখে পড়ার কথা। তাদের চোখে পড়ে? পয়সা খেয়ে লাইন দিত। এখনো আছে, এখনো আছে সব মাল, এখনো পাচার হয়। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার পেছনে এখন আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা নদী। আমি এখন মুর্শিদাবাদ জেলার লালগোলাতে আছি। ভারতের সাইডে এই লালগোলাতেই কিন্তু পদ্মা নদী দেখতে পাওয়া যায়। ও পাশে বাংলাদেশের সাইডে রয়েছে ঢাকা, রাজশাহী, নবাবগঞ্জ। ও পাশের সাইডের নাম এই ভিডিওতে যেটা আমি তুলে ধরবো, সেটা একেবারে কি বলবো, অলরেডি আমার তার কাছ দিয়ে সব কিছু শোনাও হয়ে গেছে। আপনারা সেটা ভিডিওটা এখন যখন কন্টিনিউ করবেন তখনই দেখতে পাবেন কি করে গরু পাচার হয়, কিভাবে স্মাগলিং হয়, থেকে পাসপোর্ট ছাড়া কি ওপাশে বাংলাদেশে কি যায়, বা বাংলাদেশের লোক কি এপাশে আসে, কারা এর পেছনে কারা দায়ী, তিনি কাকে দায়ী করছেন, বলতে গেলে এরকম A to Z ডিটেলস ভিডিওটা করেছে অনেক রিস্ক নিয়ে, একেবারে বিএসএফ ক্যাম্পের পাশে। তবে হ্যাঁ, যিনি বলবেন তিনি কোন সম্পদের মানুষ, যখন আপনারা তার স্পিচ শুনবেন, তার নাম যখন শুনবেন, তখনই আপনারা বুঝতে পারবেন। তবে তার যে বক্তব্য, সেই বক্তব্যে আমাদের কিন্তু নিজস্ব কোনো মতামত নেই। তিনি তার মতো নিজস্ব বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্য দায়ভার সম্পূর্ণ তার নিজস্ব। সেক্ষেত্রে আমাদের কোনো দায়ভার নেই। আমরা শুধু একটা জিনিসই বলবো, আমরা ভারতবাসী সবসময় চাইবো দেশের জন্য, যদি মনে হয় হয়তো আমরা সাধারণ মানুষ, সেমনভাবে হয়তো ট্রেনিং প্রাপ্ত না, কিন্তু দেশের জন্য যদি বলা হয় যে বুকটা পেতে দিতে, বা দেশের জন্য যদি মরতে বা শহীদ হতে, এক পায়ে রাজি, এটুকুই বলবো। কারণ একজন সাধারণ ভারতবাসী হিসেবে কী বা বলা, শুধু একটা জিনিস চাইবো, যাতে আমাদের দেশের নাম একেবারে আকাশের সমান উঁচু হোক, এটাই চাইবো। এবার যাই হোক, সম্পূর্ণ যে বক্তব্য, তাহলে তার ইন্টারভিউটা চালু করা যাক। তিনি কি বলেছে আপনাদের সাথে তারটা কথা শোনাই, তারপর আমি আবার ভিডিও শেষে আপনাদের সাথে কিছু কথা বলবো। আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই, আমি আপনাদেরকে অ্যাটলিস্ট রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই যে এখানে কাকা আর একটা ছোট ভাই, দুজনে হচ্ছে মাছ ধরার জন্য এসছে। এই হচ্ছে পদ্মা নদী। বলছি কাকা, তোমাদের কি এই গ্রামে বাড়ি? এই গ্রামে বাড়ি, মানে লালগোলাতেই? লালগোলা কোথায়? এখন আপনার বাখরপুর মিলনঘর। আর এইটা বাড়ি ছিল, এই যে বট গাছটা দেখছো? হ্যাঁ হ্যাঁ, এই গাছটা এখানে বাড়ি ছিল আগে। এইটা আচ্ছা, এটা আমাদের। আচ্ছা, এই আম গাছটার কাছে। আর এখান থেকে ওখানে গেছি। এই ভাই, ছোট ভাই আপনার কি হয়? এটা আমার ছেলের ঘরের নাতি। ছেলের ঘরের নাতি? নাতিকে নিয়ে এসছেন মাছ ধরতে? বলছি, মাছ ধরতে কি প্রত্যেক দিনই আসা হয়? হ্যাঁ, প্রায় আসা হয়। আর মোটামুটি এখানে আপনাদের কি মানে নৌকা নিয়েও মাঝে যান নাকি এমনি? না, এই ছিপ দিয়ে মাছ ধরি আমরা। আর যারা নৌকা নিয়ে মাঝে যায় তাদেরকে আলাদা পারমিশন নিতে হয় বিএসএফ ক্যাম্প থেকে? হ্যাঁ, ওই যে সব ভারতের পতাকা রয়েছে, হ্যাঁ, আগে ওখানে দেখা করে তারপরে আসতে হয়। না, আমরা যদি চাই একটু নৌকাতে উঠতে পারবো না? পারমিশন দেবে না? পারমিশন দেবে না। পারমিশন দেবে না। আর বলছি, ও পাশে যেটা দেখা যাচ্ছে ওটাই বাংলাদেশ কি? ওই পাশটা বাংলাদেশ। বলছি, আমরা তো দেখতে পাচ্ছি ভারতের যেমন নৌকা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে পদ্মা নদীতে রয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো মানে নৌকা তো দেখতে পাচ্ছি না নদীতে। বাংলাদেশের ওই দিকটাই পাবেন বাংলাদেশের নৌকা, এর ভাগ আছে এর মধ্যে। তবে তার কাটা রয়েছে ওখানটায়। আর ওই যে ওইটা দেখছেন না, ওইটা গোদাগাড়ি। ওখান থেকে ট্রেন, বাস ওখান থেকে পাওয়া যায়, ওখান থেকে হয়ে পুরো যাওয়া যায়। আচ্ছা, বলছি ও পাশের নাম কি বাংলাদেশ সাইডে? ওই রাজশাহী, ঢাকা। মানে এই যেটা এখন আমরা রয়েছে এই পদ্মার ওপাশের নাম কি? এইটা? হ্যাঁ,
এটা রাবণপাড়া। রাবণপাড়া কোন জেলার মধ্যে ওটা? এটা রাবণপাড়া ভারতের মধ্যে। ভারতের মধ্যে, আচ্ছা। আর বাংলাদেশের সাইডে কি রয়েছে? নবাবগঞ্জ। নবাবগঞ্জ, নবাবগঞ্জ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, গোদাগাড়ি, রংপুর, এগুলো বাংলাদেশের সাইডে। সিলেট, এগুলো সব। আপনার কি বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে? হ্যাঁ, আমার কাকা রয়েছে, খুলনায় থাকে। আচ্ছা, কি নাম? আলতাব। আলতাব। আপনার নাম? আলতাব শেখ। আমার নাম সিরাজুল শেখ। সিরাজুল শেখ, তাই তো? হ্যাঁ। এবার আপনার কি মানে যাতায়াত আছে, মানে আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত রয়েছে? ওরা আসে, আমরা যাই না ভয়ে। আমাদের বাড়ি আসে, দিয়ে বলে ভাই চল। আমার বাবা যখন বেঁচে ছিল তখন বলতো যে না, যেতে হবে না। ভয় বলতে কেমন ভয়? ভয় বলতে ওরা এখান থেকে নিয়ে যায়, নিয়ে যে ধরো যে কোনো কারণে, এবার দেখা গেল ওখানে তো আমার কাগজপত্র নাই, আমাকে ধরে নিল, দেখলে বুঝবে এটা ভারতের লোক। না, কখনো ভাবেননি যে এমনি পাসপোর্ট করে কখনো যাবেন, ভাবেননি? আমরা তো এমনি যেতে পারতাম। হ্যাঁ, এমনি তো আপনারা যেতেই পারতেন, পাশে আপনার। এমনি তো বাংলাদেশ কত আমরা গেছি। হ্যাঁ, আগে। আগে এখনো যাওয়া যায়, সে চূড়াই পথে একটু যেতে আচ্ছা হবে। আচ্ছা। না হলে আপনার দালাল ধরে যেতে হবে, এরকম। বাংলাদেশের মানুষ কি চোরা পথে আসে এদিকে? হ্যাঁ, প্রচুর আসে। আমার কাকার বাড়িতে হাজার হাজার লোক আসতো, আমার ছোট কাকার বাড়িতে। এখনো কি আসে? এখন আর আসে না। আমার কাকা হয়তো এখন কম হয়েছে, মানে আগের মতো নেই। ব্ল্যাক করতো তো, ওই 2 নম্বরই ব্ল্যাক, মানে ওখানকার মাল ভারতে আসতো আর ভারতের মাল বাংলাদেশ যেত। আমার বাবাও করতো ঢাকা, রাজশাহী, মানে খিদিলপুর থেকে হ্যাঁ। বাংলাদেশ যেত, বাংলাদেশ থেকে এখানে আসতো ভারতে, এখানেই বাড়ি ছিল। কিন্তু বাবা বেশি থাকতো এতে, ওই খিদিলপুর, ওখানে তো বর্ডার। নদী পার হয়ে কি যাওয়া যাবে এমনি? ধরো সাঁতরে, ধরো এমন কেউ আগে কি মানুষজন কি যেত? না, আগে যেত, আমরা সাঁতার দিয়ে চলে যেতে পারি এগুলো সব। আচ্ছা আচ্ছা। এখানে অল্প। হ্যাঁ, এই ধরো এর থেকে আর একটু বেশি, এগুলো আমরা সব 12-13 জন সাঁতার দিয়ে যেতাম, ওদিক থেকে মাছ ধরে আসতাম। আচ্ছা। আর এটা তখন ছোট হয়ে গেছে, এটা কোনো। আর ওই দিকটা দেখছো? হ্যাঁ, ওই দিকটা হেঁটে হেঁটে পার হয়ে যায়। এখানে নদীর জলের গভীরতা কেমন? অনেক অনেক গভীরতা, কিন্তু স্রোত তো সেরকম দেখছি না। এখন দেখছো না, যখন ভরে যায় না, বিশাল এর শব্দ। কখন কোন সময় হয় ওটা মোটামুটি? এটা হয় আপনার সেই ভাদ্র মাসের সময়, বর্ষাকাল। সাইডে আসতে পারবেন না। আচ্ছা। এই তো ওই দিকটায় আপনার কিছুদিন আগে একটা পুলিশ ওই সমস্ত ছবি করেই করতো, ফেসবুকে দিত। আর ওদিকটা খুব কাটছিল, কতগুলো বাড়ি নেমে গেল ওই সাইডটাই। আচ্ছা। দিয়ে তারপরে এই কাকা যেই সাইডের কথা বলছে, কাকাকে একটু থামিয়ে আমি ওকে দেখিয়ে নেবো। কাকা বলছে এই সাইডের কথা, তাই তো কাকা? হ্যাঁ, এই যে জুম করে দেখাচ্ছে, এই সাইডের কথা বলছে। এই সাইডের কথা, এই দিকটাই। এইবার কি হলো, ওখান থেকে এইবার আমরা দেখতে গেছি যে একটা 2 জন পুলিশ, মানে 3 জন পড়ে গেছিল। 3 জন পড়ে গিয়ে 2 জন সাঁতার দিয়ে দূরে চলে গেছে, যে বেঁচে গেছে। দূরে গেলে স্রোত ছিল, আর এগুলো তো ঝড়ের মতো স্রোত থাকে। হ্যাঁ, এই ফারাকার সাথে তো কানেকশন, তখন তো খুব স্রোত। এগুলো সব ডুবে যায়, তো এগুলো কিছু থাকে না। তুমি দেখতে পাবে না, এই যে যত দেখছো না, এগুলো কিছু দেখতে পাবে না। এইবার ওই একজন পুলিশ, সে তোমার ওখানে ডুবে আর উঠতে পারেনি। যা হোক, তলায় গিয়ে আটকে গেছে, কিংবা যা হোক কিছু হয়েছে। তারপরে অনেক পুলিশেরই চাকরি করতো উনি। তারপরে তো এসে অনেক কিছু। বিএসএফ না পুলিশ, তাই তো? পুলিশ, মানে ওদের এই সমস্ত, মানে এটা ভারতবর্ষেরই। ওগুলো ওখানে পুলিশ থাকতো, তো ও ভিডিও করে করে ও পাঠাতো সব, কখন কিরকম থাকতো না থাকতো। এবার নিজেই মানে বসে গেছে, মানে কখন যে বসে গেছে চাপ ও বুঝতে পারেনি, ভাবতে পারেনি। এত সুতারকে পুরো বসে গিয়ে তলায় চলে গেছে। বাঁচানো যায় আর ওকে পাওয়া যায়নি। পরে বডি পাওয়া গেছিল, বডিও পাওয়া যায়নি। বডি বলেছিল ওরা যে এক ধরনের বম মেরে জল সরিয়ে এই হবে। তো বাড়ির লোক বলেছিল যে না, ওইসব করতে হবে না, যা আছে আছে। ধরো বডি করতে গেলে তো টুকরো টুকরো হয়ে যাবে। বমটা যখন মারবে নিচে, তখন তো জলটা ফাটিয়ে মারে, তো এক ধরনের বম জাতীয়। ওরা দেখতে চেয়েছিল, কিন্তু ওটা মারলে বালিটা সরে যাবে, সব সরে যাবে একদম, পুরো ওই জল টল সমস্ত সরে যাবে ওখান থেকে। তখন যদি ভেসে উঠে, কি দেখা হলো, বডি টুকরো টুকরো হয়ে গেল এইরকম। এমনি প্রত্যেক বছর কি পদ্মা নদীতে এমনি মানুষ স্নান করতে গিয়ে ডোবে, এরকম হয় প্রত্যেক বছর? হ্যাঁ, হয়তো এরকম হয়তো। আর ফারাক্কায় যখন জল ছাড়ে সেই সময় কি জলের? তখনই তো এটা পুরো ভরে যায়, একদম পুরো ধারে, একদম পুরো ভর হয়ে যায়, এটা পুরোটাই।
আর এই লালগোলার এই সাইডে কি সব জায়গায় তার কাটা পড়ে গেছে, না এখন হ্যাঁ, কিছু হ্যাঁ। কিছু বাকি আছে? ওদিকে তার কাটা পুরো পড়ে গেছে, ওদিকে এইদিকে আছে। পণ্ডিতপুরের ওই সাইডে বাকি আছে কিছুটা? না, ওদিকেও আছে, সমস্ত দিকে আছে আপনার, এইভাবে সমস্ত দিকে আছে। এখানে মোটামুটি একজন বিএসএফ এর সাথে আরেকজন বিএসএফ যে দাঁড়িয়ে থাকে মোটামুটি ডিস্টেন্স কতটা থাকে একজন থেকে আরেকজনের মধ্যে? একজন থেকে এক জায়গায় ধরো এই যে একটা রয়েছে, এই যে দেখছো এইটা, আর একটা ওখানে দেখা যাবে। কাকা আমাদেরকে যেটা বলছে সেটা একবার দেখিয়ে নি। এই যে এখানে একটা বিএসএফ এর একটা চেকপোস্ট রয়েছে, একবার জুম করে দেখাবো। এই একটা চেকপোস্ট রয়েছে, আর একটা মোটামুটি একটা ওই যে তোমার এই মোড়টা থেকে হ্যাঁ প্রায় 500 মিটার দূরে, 500 মিটার দূরে রয়েছে আর একটা। তাহলে তো মোটামুটি অনেকটা ডিস্টেন্স। এরা হাফ যায় এদিক থেকে, ওরা ওদিক থেকে হাফ আসে, কিন্তু আমাদের এখানকার গুলো আমাদের কিছু বলে না। ওদিকটা যদি যাই, ওই বিএসএফ গুলো আবার আমাদের কাছে আসে। আচ্ছা, মাছ ধরি তো, তখন জিজ্ঞাসা করে কোথা থেকে। এই যে দেখছো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের এইটার থেকে এইটা দূরন্ত, হ্যাঁ কিন্তু ওইগুলো আছে একদম কাছাকাছি। আচ্ছা, ওইগুলো কাছাকাছি 200 মিটার ধরো দূরে আছে। তাহলে যখন এইটাই কাছে, কারণ এইটাই যেহেতু বিএসএফ এখানে পোস্ট থাকে তো, হুম, এইখান থেকে কোনো জিনিস পাস হইতে পারবে না। আচ্ছা, তার পাঁচটা হয় ওগুলো দিয়ে পাস হয়ে যেতে পারে, কিন্তু এই যে এইখান থেকে দেখছো না, এরা যখন মানে আমি একবার দেখাই কাকাকে। কাকা বলছে এই সাইডে যে বিএসএফ ক্যাম্প রয়েছে এখান দিয়ে কোনো স্মাগলিং হয় না, এখান থেকে ক্ষতি পারবে না। হ্যাঁ, মানে এরা যখন ধরো এই তোমার রাত্রে যখন লাইটটা দিবে ফোকাস, পুরো দিনের মতো করে দিবে, পুরো দিনের মতো। একটা যদি পিঁপড়ে যায়, দেখতে পাবে যে পিঁপড়ে যাচ্ছে। কম্পিউটার সিস্টেম তো, সব কিচ্ছু পাস হতে পারবে না। পাঁচটা হয় কোথা দিয়ে? পাসটা হয় তোমার ওদিকে দিয়ে হয়, আর এদিকে ওই সাইড থেকে হয়। ওই যে দেখা যাচ্ছে চমটা, ওই দিক দিয়ে হয়। এই কাকা যেটা বলছে, কাকার কথা অনুযায়ী একবার জুম করবো। কাকা বলছে এই দূরে যে জায়গাটা রয়েছে ওই সাইড দিয়ে স্মাগলিংটা হয়, হ্যাঁ, আর না হলে এই যে বাংলাদেশের সাইডে মানে ওইদিকে আরো, হ্যাঁ, ওদিকে ঢাকা, খুলনা কাছে, ওদিক দিয়ে হয়। এই লালগোলা দিয়ে হয়, লালগোলার ওই সাইডটা দিয়ে। আচ্ছা, অনেকটা চর আছে ওখান থেকে একদম। এটা তো লালগোলার মধ্যে না? লালগোলা এটা লালগোলার মধ্যে। তাহলে ওইটা লালগোলার কোন সাইড? ওটা হচ্ছে একদম পুরো লালগোলা টাউনটা হচ্ছে ওদিকটাই। আচ্ছা, লালগোলা টাউনের ওই দিক দিয়ে খুলনার ওই দিক। হ্যাঁ, ওদিকটা খুলনা না, ওটা হচ্ছে গোদাগাড়ি। বলছে যে আগে যে গরু পাচার হতো, এখন কি গরু পাচার হয়? হ্যাঁ হয়, কম হয়, কিন্তু আগে প্রচুর হতো। আগে প্রচুর গরু প্রচুর হতো, এই সব দিয়ে হতো, মানে এইসব জায়গা দিয়ে গরু পাচার হতো। সব পয়সা খাইয়ে হয়ে যেত। আচ্ছা, মানে এই যে যে স্মাগলিং গুলো বা যে এখন যে তোমার যে আছে না, এ কোনো কথা শুনবে না, যে সাহেব রয়েছে এখানে। এখানে তো অনেক ফোর্স আছে না। আমাদের এখানে আগে প্রায় 4000 ফোর্স থাকতো এই ক্যাম্পটা। এই ক্যাম্পটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আমাদের আরও বাড়ি ছিল। এই যে চরগুলো দেখছো না, এই চরটার শেষ মাথায় আরও বাড়ি ছিল। গরুগুলো কিভাবে পাচার করা হতো? নৌকো করে, সব বড় বড় নৌকো আছে। আমার কাকার ছেলেরা নৌকোগুলো আছে, ওই দিকটাই বড় বড় নৌকো আছে। শুধু কি বোর্ড। আচ্ছা, না, আমরা অনেক সময় ভিডিওতে দেখেছি যে তার কাটার উপর দিয়ে গরু তোলা হচ্ছে, এইভাবে কি? তারপরে তার কাটা যেত তো ওরকম যেত, তার কাটা কেটে দিত। এবার কথা হচ্ছে অত বড় বড় গরু যখন পাচার হচ্ছে, সেই ক্ষেত্রে তো আশেপাশে বিএসএফ রয়েছে, তাদেরও তো চোখে পড়ার কথা। তাদের চোখে পড়ে সব পয়সা দিত, পয়সা খেয়ে লাইন দিত কিরকম ডিউটি দিত। আমরা যখন সব এদের মতো ছিলাম, আমাদের ওই 5 ব্যাটারি টস ছিল, আর বাংলাদেশ থেকে ওই যে ওরকম চর থেকে টস মারতো, আর এখান থেকে টস মারতো। যে লাইন দিয়ে দেখতো, যদি লাইন খারাপ থাকতো তাহলে টসটা এরকম করতো, লাইন খারাপ আছে, মানে ও পাশের লোক, হ্যাঁ এরকম করতো। আর না তো লাইন ভালো, যদি মানে থাকলে এরকম করবে, ওই পারেও থাকলে এরকম থাকবে। আর এখানে কি করতো, মানে এরকম খালি জ্বালতো নেমতো, মানে সিঙ্গেল সিগন্যাল। হ্যাঁ ঠিক আছে, লাইন ক্লিয়ার আছে, হ্যাঁ তোমরা পাঠাও। ও এখান থেকে দিচ্ছে, ও ওখান থেকে দিচ্ছে, ওদিক থেকেও আছে। এদিকে ফোর্স ওদের সেটে দিত, মানে টাকা পয়সা দিয়ে। গরুর সঙ্গে সঙ্গে আর কি কি পাচার হতো? গরুর সঙ্গে আরো অনেক কিছু হতো, কিন্তু গরুর জায়গায় গরু হতো। আচ্ছা, হ্যাঁ, আর বাদ বাকি সব অন্য সোনা, সোনা হতো। তারপরে তোমার লবঙ্গ, কাশির সিরাপ, ফেন্সিডিল, হ্যাঁ ওটাও হতো। ওটা একসময় খুব হতো।
আর এখন হয়? হ্যাঁ, আপনি কি চোরাই করতে কেন হবে? খবরে দেখেছেন কিনা জানি না, কিছুদিন আগে মাছ দিয়ে ধরা পড়েছে, মাছ দিয়ে সাইডে যে বর্ডার। হ্যাঁ, এখনো হয়। এটা তো অনেক বড়। ওইটা দেখতে মনে হচ্ছে এইখানে কাছে মনে হচ্ছে, ওখানে যেতে গেলে 2 দিন লাগবে মনে হচ্ছে, কাছে না? 2 দিন লাগবে? হ্যাঁ, অনেক দূর আমরা তো। তো ছবি করি, আমাদের মোবাইলে ছবি করি, এগুলো সব উঠে যায়। হ্যাঁ, এগুলো পুরো ই করে তোলা হয়, জুম করে, এগুলো সব আচ্ছা সব উঠিয়ে আমরা তো আমাদের মোবাইলে তো আছে সব ছবি সব। এই যে দেখছো ছবিগুলো না, ওগুলো উঠে যায়। বলছি ওনাকে একটু ডাকতে পারবেন? মানে আসবে আপনি ডাকলে? না, ওনার জাল আছে এখন, আসবে না, জাল আছে। ওনার জাল আছে, যে মাছ ধরছে, জাল শেষ হলে আবার আসবে। ওই জালটা অনেক টাইম লাগবে এখন, জালটা শেষ হয়ে কখন? অনেক সময় লাগবে না? হ্যাঁ, সময় লাগবে। আর বলছি এখন এখন যে পাচারগুলো হয়, তার মানে বিএসএফ, কারণ যেহেতু আছে এত কাছাকাছি, জানারই কথা। হ্যাঁ, আপনি বলছেন যে বিএসএফ আপনার কথা আছে মনে হয়। জানে আর কি, এখনো আছে, আছে। এখনো আছে, সব মাল এখনো পাচার হয়। এবার সব বিএসএফ তো সমান না। সবাই সমান না, সেরকম কারা করে? ধরে সাহেব আছে, সাহেবের সঙ্গে আরো অন্য পুলিশ আছে, বড় উঁচু নিচু আছে, তো এরা এরকম। এবার এই এই যদি সাহেব যদি দেখে যে আমাদের ওদের পুলিশ ধরো বড় ছোট যাই হোক, সবকে চাবুক দিয়ে পিটাবে একটু এদিক ওদিক হলে, খুব আইন করা। তাই এখনের যে সাহেব, এখানে তোমার যদি 5টা বেজে গেলে, ধরো আমার যদি চিনারও হয়, যদি না উঠি না, বলবো উঠে যাও, নাহলে তোমার জন্য আমাদের মার খেতে হবে, কারণ আমরা উঠে যাই। তাই ও এখান থেকে তুলে দেয়, হ্যাঁ নদীর ধার থেকে তুলে দেয়? হ্যাঁ, তখন তার হবে না, 5টার পরে আর হবে না। 5টা পরে এখানে থাকাই যাবে না? না, আবার সকালে 6টার থেকে আর 5টা অবধি মানে সন্ধ্যাবেলা যদি যদি দেখে, বিএসএফ যদি দেখে, ধরে নিবে। ধরে নিয়ে যাবে, হ্যাঁ, আর এখন আছে গুলি করে দেবে পুরো। পুরো গুলি করে দেবে। হ্যাঁ, রিসেন্টলি কেউ গুলি খেয়েছে এমন কেউ আছে এখানে? কত গুলি খেয়ে কত মূল্য শুনে নি গেছে, মরে গেল। এইসব কত জায়গায় ছেলে। হতো এগুলো? লাস্ট মোটামুটি কতদিন আগে হয়েছে? এইটা হয়েছে আজ ধরো 2 বছর আগে। ওকে বললো যাবে না, ও গেছে, গরু নিয়ে গেছে, 2জনকে একদম পুরো গুলি করে দিল। ভারতের ওরা? হ্যাঁ, ভারতের। বাংলাদেশের অত আইন নাই ওদিকে গেলে, ওদের ওদের তো ওরা পাড়ায় তো কিন্তু চাইবে আমাদের যে ভারতে হচ্ছে সব থেকে। না দেখো, ভারতটা আমাদের সবার দেশ, সেক্ষেত্রে আমাদের দিক দিয়ে ওরা কি করলো ওদের ব্যাপার, ওরা যা ইচ্ছা করুক গিয়ে, আমাদের তো ওখানে- ওখানে অতটাই না, কিন্তু এইখানে আমাদের ভারতবর্ষে সাংঘাতিক। তোমার পিছন দিকে হাত বেঁধে পিঁপড়ের মান্ডে ফেলে রাখে, তাই এরকম এরকমও কষ্ট দেয়। বাংলাদেশ সাইডে তো কোনো তার কাটা নেই, বাংলাদেশের দিক দিয়ে, মানে বাংলাদেশ থেকে কিছু টাকা দেয়। ওদিকে তার কাটা নাই, একদম তার কাটাটা রয়েছে বর্ডার যেটা, হ্যাঁ, এই তার কাটা দিয়ে পিলার করে উঁচু করে, মানে এটা ভারতবর্ষের দেয়া। হ্যাঁ, ভারতবর্ষের এটা হ্যাঁ। বর্ডার। হ্যাঁ, মানে ওই পারটা হচ্ছে বাংলাদেশ, এই পারে ধরো পুলিশ রয়েছে, তো এই পাশে রয়েছে, ওই পাশে রয়েছে, তো ওদের পুলিশের সঙ্গে আমি তার কাটা এই পাশে যে ধরো কথা বলছি, কোনো ব্যাপার না, আচ্ছা। কথা বলতে পারি, কোনো ব্যাপার না। ওরা ওদিক থেকে কথা বলতে পারে। আপনি তো এখন ওখানে যেতে পারবেন না তো, মানে ওপরে ওই যে না, ওই চটটাই এরা যেতে পারবে? পারবো, আচ্ছা, কিন্তু আমাকে ওই ভোটের ছবি, ভোটার, আচ্ছা আচ্ছা, কার্ডটা নিয়ে ভোটার আসতে কার্ড, হবে। কার্ড জমা দিতে হবে ওখানে, আচ্ছা। এসব প্যাকেট করা আছে সব কার্ডে। আর বলতে হবে যে কি কারণে যাচ্ছেন। দুই গেল তো, 2টা নৌকো পুরো গেল একদম ভটভটি, ওই দিক দিয়ে ঢুকে। আচ্ছা, ওই যে দেখছো না, এটা মধ্যখানে চর পড়ে আছে, হ্যাঁ। বুঝছো তো? ওই যে দেখছো নদীটা, ওখান দিয়ে ওদিকে একটা নদী দিয়ে ওই দিক দিয়ে ফাঁক করেছে, এটা মধ্যখানে পড়েছে। বলছি, আমরাও কি যেতে পারবো ভোটার কার্ড জমা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ভারতের তোমাকে যে বলতে হবে, যে আমরা একটু ওইদিকে যাবো। হ্যাঁ, অনেকদিন আগে মাছ আমাকে টাছ কেমন হয় এই নদীতে? হয়, ভালোই হয়। এই জায়গাটাতে, এই সোজাটাতেই আগের বছরে আমার ধরো আমার দাদার ঘরের ছেলে, ও পেয়েছিল একটা চিতল মাছ। চিতল মাছ পেয়েছিল, একটা পেয়েছিল 10.5 কিলোর। বাহ, একদিনই এই পাশাপাশি ধরছি, ধরুন একজন 10.5 কিলোটা মারলো, একটা ছেড়ে চলে গেল, তারপর আবার একটা 6.5 কিলো, আবার একটা 7 কিলো, এরকম। আর হচ্ছে যে ইলিশ মাছের ব্যাপারটা যদি একটু বলেন, কেমন ইলিশ মাছ পাওয়া ইলিশ যায়? মাছ হয়, ইলিশ মাছ আপনার এই বর্ষার সময় ভালো হয় অনেক। একটা মাছের দামই ধরো 6,000 টাকা, বড় বড় মাছ হয়। কত বড় কত মাছ পাওয়া কিলো যায়? হবে প্রায় মোটামুটি? 3 কিলো। আপনার তো মনে হয় পাড়ে তো ইলিশ মাছ পান না? হ্যাঁ, পারও ইলিশ মাছ হয়, সেসব যখন জাল ধরে আচ্ছা, তখন পার এটা থাকে না, পার চলে যায় ওই দিকে। আর ইলিশ মাছটা তো অ্যাকচুয়ালি কি হয়,
ও তো সুতের বেগে চলে, সুতটা এদিকে যায় তো, হুম। ও ওদিক থেকে এদিকে এদিকে তো বাংলাদেশের ইটা আছে। আপনি রিসেন্টলি কখনো ইলিশ মাছ ধরেছেন মানে হ্যাঁ, আমি পেয়েছেন? নিজেও ধরেছি ইলিশ মাছ ওই জাল এই দিয়ে। বছর পেয়েছেন? না, এই বছর এখন আর আমি ধরি না। ও আচ্ছা। আর ছিপের নেশা আছে, আমরা ছিপ আজকে নিয়েছি না তো হুইল দিয়ে মাছ ধরি, হুইলও আছে, হুইল দিয়ে মাছ ধরি। আজকে ছিপটা নিয়েছি, ছিপগুলো এখানেই থাক আমাদের। এখন কি ইলিশ মাছ হচ্ছে টুকটাক? হ্যাঁ হয়তো হয়, ওই যে জাল ছিল অনেকক্ষণ, এতক্ষণ সব জাল চলে গেল তো, অনেক ছিল। সকালবেলা এসে ওরা ভোরবেলা থেকে এসে মাছ ধরে, সব চলে গেল তো। এখন ওই দু একটা এরকম আছে, আর এসব চলে গেল, এরাও চলে যাবে একটু পরে। ওই সব আর একটা নিয়ম আছে যে তোমার ওই এই কই যে ধরো ফোন করছি কিংবা এইটা করছি, তাতে ধরে নেবে। আমাদের কিন্তু দেখছে ওরা এখান থেকে না, আমাদের দেখছে কিন্তু তো। দেখছে, ওরা দেখতে পাচ্ছে। কিন্তু এটা ভিডিও করছি বলে পাশে বলে গেছে, না তো দূরে এদিক ওদিক করলে কি ফোন করলে আসবে, চলে আসবে একদম। ওই তো ওখানটায় গার্ড আছে, ওই যে ছোট দিকে পতাকা উঠে আছে, ওখানে সবসময় একজন আছে, ওই মেন রাস্তার দিকে একজন আছে, এদিকে একজন আছে, তিনজন আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প আর কি, হ্যাঁ, ওই যে কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে। হ্যাঁ, আর আমরা কিন্তু বিএসএফ ক্যাম্প থেকে কিন্তু 100 মিটারের ডিস্টেন্সে কিন্তু এখানটায় বসে কাকার সঙ্গে কিন্তু গল্প করছি। হ্যাঁ, তার মানে ওই চোরাচালান এখনো ওইসব হয়, এখনো আগের থেকে কম হয়, এখনো হয়। হ্যাঁ। আর এই কাজে যারা মানে ওই বললেন যে বিএসএফ এর ব্যাপারটা, ওখানে কি যারা নিচু তলার কর্মী তারা যুক্ত থাকে নাকি উপরের? সবাই থাকে, সব রকমই থাকে। এখনের যে সাহেব রয়েছে সেই স্যার কেমন? সাংঘাতিক। সে খুব মানে এইসব দিক দিয়ে খুব কড়াকড়ি। দেখছে কিন্তু আমি বলতে ভুলে গেছি তোমাদের। আচ্ছা। ওরা দেখছে। ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ আছে, হ্যাঁ। আমাদেরকে অনেক সময় দিয়ে। ধন্যবাদ। আর তোমার সময়, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সিরাজুল শেখ। সিরাজুল শেখ।